clash of political ideologies in Bangladesh turns ugly. And this too in the capital city of Dhaka. কে কুপিয়ে হত্যা করা হয়েছে নিশ্চিত করেছেন পুলিশ সুপার আসলাম খান। 2023 সাল অক্টোবর মাসের শেষের দিকে সারা বাংলাদেশ ব্যাপী সরকার বিরোধী যে প্রবল গণ আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনে একজন পুলিশ কর্মী সহ 3 জন আন্দোলনকারী নিহত হয়। এই ঘটনার পিছনে বিএনপি এবং জামায়াত ইসলামের হাত ছিল। এখন পর্যন্ত বাংলাদেশের ক্ষমতা হস্তান্তরের অধিকাংশ ক্ষেত্রেই রক্তক্ষয়ী ক্ষমতা হস্তান্তর হয়েছিল। আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের ক্ষমতার প্রত্যাবর্তনের কাহিনী একদম শুরু থেকে শেষ পর্যন্ত জানব। চলুন শুরু করা যাক। 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে এবং তার প্রথম রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার পরের বছর 16 ডিসেম্বর 1972 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সংবিধান প্রবর্তন করা হয়। এই সংবিধানের মূল নীতিগুলি ছিল ন্যাশনালিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি এবং সেকুলারিজম। এই সেকুলারিজম অর্থাৎ ধর্মনিরপেক্ষতা, এই ধর্মনিরপেক্ষতার সাথে সাথে কিন্তু বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 2A অনুসারে বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম হিসাবে ইসলামকে গ্রহণ করা হয়েছিল। তার পরবর্তীতে বাংলাদেশের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় 1973 সালে। এই নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে এবং সরকার গঠন করে। এই সরকারের প্রথম প্রধানমন্ত্রী স্বাভাবিকভাবেই বঙ্গবন্ধু নিজে হন। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর এই নবগঠিত বাংলাদেশকে তিনি পুনর্গঠনের চেষ্টা করেন, কিন্তু দীর্ঘ পশ্চিম পাকিস্তানের শোষণের ফলে এবং যুদ্ধ বিধ্বস্ততার কারণে বাংলাদেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়ে। তার সরকার এই অর্থনীতিকে মজবুত করার চেষ্টা করে, কিন্তু 1974 সালে বাংলাদেশে এক দুর্ভিক্ষ দেখা দেয়। এই দুর্ভিক্ষে মনে করা হয় যে 10 থেকে 15 লক্ষ মানুষ মারা যায়, যার ফলে তার সরকার এক কঠিন পরিস্থিতির সামনে সম্মুখীন হন। এই পরিস্থিতিতে 1975 সালের সেপ্টেম্বর মাসে তিনি এক বিরাট ঘোষণা করেন, যেই ঘোষণা সারা বাংলাদেশ কেঁপে উঠেছিল। সেটা ছিল জরুরি অবস্থা জারি, এবং তিনি সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা জারি করেন এবং নিজের ক্ষমতা অর্থাৎ রাষ্ট্রপতির ক্ষমতা তিনি বৃদ্ধি করে নেন। সমস্ত রকম বিরোধী রাজনৈতিক দলকে তিনি নিষিদ্ধ ঘোষণা করেন, সংবাদপত্রকে নিষিদ্ধ ঘোষণা করেন এবং বকশাল নামে একটি দল তৈরি করেন, যার পূর্ণ নাম হচ্ছে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। এবং অন্যান্য রাজনৈতিক দলের সমর্থক এবং কর্মীদের তিনি এই বকশাল দলে যুক্ত হওয়ার জন্য নির্দেশ জারি করেন। বাংলাদেশের ইতিহাসে এই ঘটনাকে বকশাল নামে পরিচিত। এর ফলে জনগণের মৌলিক অধিকারগুলি খর্ব হয়, জনগণ তার সরকারের প্রতি বিক্ষুব্ধ হতে থাকে এবং প্রবল চাপ সৃষ্টি হয়। এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব এবং বিদ্রোহ ছোট ছোট লেগেই ছিল। 15ই আগস্ট 1975 সাল বাংলাদেশের ইতিহাসে এক কালো দিন। ওই দিন বাংলাদেশ সেনাবাহিনীর কিছু সদস্য এবং তার মন্ত্রিসভার সদস্য খন্দকার মুস্তাক আহমেদের সাথে চক্রান্ত করে তার বাসভবনে গিয়ে আক্রমণ করে এবং তিনি সহ তার পরিবারের সকলকে তারা মেরে ফেলে। সৌভাগ্যবশত শেখ মুজিবুর রহমানের 2 কন্যা শেখ হাসিনা বর্তমান প্রধানমন্ত্রী এবং শেখ রেহেনা জার্মানিতে থাকার কারণে তারা এই ঘটনায় তারা বেঁচে যান। এর পরবর্তীতে তারা ভারতে আশ্রয় গ্রহণ করেন। সেই সাথে শেখ মুজিবুর রহমানের উপরাষ্ট্রপতি সহ তার দলের বিভিন্ন নেতাকে তারা গ্রেফতার করে এবং জেলেবন্দি করে পরবর্তীতে তাদেরকে জেলের মধ্যেই হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের পিছনে বিভিন্ন কারণ রয়েছে। প্রথমত অর্থনৈতিক দুর্বল অবস্থা, জরুরি অবস্থা ঘোষণা করা, স্বজনপ্রীতি, জনগণ এবং বিরোধী দলের ক্ষমতা হরণ করা। তাছাড়াও জাতীয় রক্ষী বাহিনী নামে একটি আধা সামরিক বাহিনীর মতো একটি বাহিনী তৈরি করেন, যা তার দল বকশালের দ্বারা পরিচালিত হতো। এই জাতীয় রক্ষী বাহিনী এবং সেনাবাহিনীর মধ্যে ক্ষমতার লড়াই ছিল, দুর্নীতি ছিল। এই সকল বিভিন্ন কারণ তার এই হত্যাকাণ্ডের পিছনে থাকতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন। এই হত্যাকাণ্ডের পরের দিন 16ই আগস্ট খন্দকার মুস্তাক আহমেদ তার পুরস্কার হিসেবে রাষ্ট্রপতির আসন গ্রহণ করেন এবং তিনি মেজর জেনারেল জিয়াউর রহমানকে সেনা প্রধান হিসেবে নিয়োজিত করেন। এই জিয়াউর রহমান স্বাধীনতার পূর্বে পাক সেনায় কর্মরত ছিলেন। খন্দকার মুস্তাক আহমেদ ক্ষমতায় আসার 80 দিনের মধ্যেই তিনি রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা উঠিয়ে দেন এবং সামরিক শাসন ব্যবস্থা প্রবর্তন করেন।
আর সমস্ত ক্ষমতা চলে যায় সেনাপ্রধান জিয়াউর রহমানের হাতে। এই সকল কারণেই মুজিব হত্যাকাণ্ডের পিছনে জিয়াউর রহমানের হাত ছিল বলে একটা অংশ মনে করে থাকে। ঘটনা এখানেই শেষ নয়। 3 নভেম্বর 1975 সাল ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ আরেকটি সেনা বিদ্রোহ করেন। এই সেনা বিদ্রোহে তাদের ক্ষমতা চলে যায় এবং খালেদ মোশাররফ সেনা প্রধান হিসেবে নিয়োগ হন। নতুন রাষ্ট্রপতি হন আবু শাহাদাত। ঘটনার এখানেই শেষ নয়। খালেদ মোশাররফ ক্ষমতায় আসার 4 দিন পর 7 নভেম্বর 1975 সাল আরেকটি সেনা বিদ্রোহ করা হয় এবং তাকেও হত্যা করা হয়। এই সুযোগে জিয়াউর রহমান পুনরায় সেনা প্রধানের পদ গ্রহণ করেন এবং সমস্ত ক্ষমতা তার হাতে নিয়ে নেন। তিনি রাষ্ট্রপতির পদ থেকে আবু শাহাদাতকে উৎখাত করেন এবং নিজেই রাষ্ট্রপতি হিসেবে নিয়োজিত হন। এই রকম চরম বিশৃঙ্খল রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের জনগণের অবস্থা বেহাল ছিল। অর্থনৈতিক কাঠামো সম্পূর্ণ ভেঙে পড়ে। এগুলি অনুধাবন করে জিয়াউর রহমান বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার আশ্বাস জনগণকে দেন। তবে তিনি ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যাকারী সহ এই চক্রান্তের সাথে যারাই যুক্ত ছিল তাদেরকে তিনি উচ্চপদস্থ কর্মচারী হিসেবে সরকারে নিয়োজিত করেন। এই সময় বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন সময় বিভিন্ন রকম বিদ্রোহ হতেই থাকে। এই সকল বিদ্রোহ তিনি কঠোর হাতে দমন করেন। তার এই শাসন ব্যবস্থার আমলে বাংলাদেশের সেনাবাহিনীর প্রায় 1300 সেনাকে হত্যা করেন এবং গুম করে দেন বলে তার বিরুদ্ধে অভিযোগ ছিল। তারপর তিনি বিএনপি নামে একটি রাজনৈতিক দল গঠন করেন, যার পুরো নাম হচ্ছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। 1979 সালে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘোষণা করেন। এই নির্বাচনে তার দল 300 সিটের মধ্যে 207 সিটে জয়লাভ করে। যদিও এই নির্বাচন বিতর্কিত নির্বাচন ছিল এবং একতরফা রেগিং করা হয়েছিল বলে সারা দেশ থেকে অভিযোগ করা হয়েছিল। তারপর 1981 সালের 30 মে বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশ বিদ্রোহ করে জিয়াউর রহমানকে চট্টগ্রামে তাকে হত্যা করা হয়। এইভাবেই জিয়াউর রহমানের ক্ষমতার অবসান ঘটে। তার পরবর্তীতে 1982 সালের 24শে মার্চ সেনাপ্রধান হুসেন মোহাম্মদ এরশাদ আবার মিলিটারি কু করেন, অর্থাৎ সামরিক শাসন জারি করেন এবং সমস্ত ক্ষমতা তার হাতে নিয়ে নেন। এই সময় বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, প্রবল গণ আন্দোলন এগুলি ক্রমাগতই চলছিল। তারপর এরশাদ জাতীয় পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠন করেন এবং 1986 সালের 7 মে নির্বাচন করার ঘোষণা দেন এবং এই নির্বাচনে একতরফাভাবে তার দল বিপুল সংখ্যক সিটে জয়লাভ করে। এই নির্বাচনও প্রবল বিতর্কিত ছিল, যেখানে ছাপ্পা ভোট এবং র্যাগিংয়ের অভিযোগ ছিল। এই রকম প্রবল রাজনৈতিক অস্থিরতার মধ্যে 1990 সালে সমস্ত রাজনৈতিক দল একত্রিতভাবে এই সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়, আর এই আন্দোলন সারা দেশব্যাপী সমস্ত জনগণের আন্দোলনে পরিণত হয়। এই পরিস্থিতিতে জেনারেল এরশাদ ক্ষমতা থেকে চলে যাওয়ার জন্য বাধ্য হন। তার পরবর্তীতে সমস্ত রাজনৈতিক দলের ঐক্যমতে একটি কেয়ারটেকার গভর্নমেন্ট অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে এক নির্বাচন করার সিদ্ধান্ত তারা গ্রহণ করেন। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নিয়োজিত হন জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ। তার পরবর্তীতে 1991 সালের 27শে ফেব্রুয়ারি নির্বাচন ঘোষণা দেয় এই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে এবং এই নির্বাচনে বিএনপি দলের নেতৃত্ব দেন মৃত জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া। তার দল বিপুলভাবে জয়লাভ করে। নির্বাচনের রেজাল্ট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই যে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হয়েছিল, এই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু ছিল টেম্পোরারি একটা সরকার। পরবর্তী ইলেকশনে কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার থাকার কথা ছিল না। স্বাভাবিকভাবেই খালেদা জিয়াও এই তত্ত্বাবধায়ক সরকার বিহীন পরবর্তী নির্বাচন করার তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু সমস্যা এখানেই তৈরি হচ্ছিল। বিরোধী দলের দাবি ছিল যে যদি বিএনপি সরকারের আন্ডারে ইলেকশন হয় তাহলে এই ইলেকশনে নিরপেক্ষতা থাকবে না এবং ব্যাপক কারচুপি হবে। শেখ হাসিনা পুনরায় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে ইলেকশন করার জন্য আন্দোলন শুরু করেন, কিন্তু খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে এই ইলেকশন করাননি, যার ফলে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এবং তাদের জোট সঙ্গীরা এই জাতীয় নির্বাচন বয়কট করে। যার ফলে খালেদা জিয়ার দল বিপুল ভোটে জয়লাভ করে এবং সরকারে চলে আসে। কিন্তু এই সরকার দীর্ঘস্থায়ী হয়নি। প্রবল জন আক্রোশ এবং বিক্ষোভে
সারা দেশব্যাপী এমন আন্দোলন শুরু হয় যে তার সরকারের পতন ঘটে এবং একই বছরের জুন মাসে আবার জাতীয় নির্বাচন ঘোষণা হয়। এই নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগ 300 আসনের মধ্যে 146 আসনে জয়লাভ করে। তারপর 2001 সালের জাতীয় নির্বাচন। এই জাতীয় নির্বাচনে খালেদা জিয়ার দল বিএনপি এবং জোট সঙ্গীরা 2/3 সিটে জয়লাভ করে এবং সরকার গঠন করেন। এই সময় রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হন প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদ। এই সময় খালেদা জিয়া পুনরায় সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে ইলেকশন করার ঘোষণা দেন এবং পরবর্তীতে তিনি একটি চতুরতা করেন। পরবর্তী ইলেকশনে তিনি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নিয়োগ করে যান। আর এই নিয়োগের জন্য প্রবল সমালোচনার সৃষ্টি হয়, কারণ ইয়াজউদ্দিনকে খালেদা জিয়াই রাষ্ট্রপতি করেছিলেন এবং তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রদান করা হলে এই নির্বাচন নিরপেক্ষ নির্বাচন হবে না বলে তাদের মত ছিল। এর ফলে আবার প্রবল রাজনৈতিক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এমতো অবস্থায় খালেদা জিয়ার সরকারের আবার পতন ঘটে। তারপরে 2006 সালের অক্টোবর মাসের শেষের দিকে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা চলে যায়। তার পরবর্তীতে 2007 সালে ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ সারা দেশব্যাপী জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন। এই জরুরি অবস্থা চলাকালীন খালেদা জিয়াকে করাপশনের চার্জে গ্রেফতার করা হয় এবং সেই সঙ্গে শেখ হাসিনাকেও গ্রেফতার করা হয়। তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে এই দুই নেত্রীকে গ্রেফতার করার ফলে সমস্ত রাজনৈতিক দলগুলি একত্রিতভাবে প্রবল আন্দোলন আবার শুরু হয়। এই আন্দোলনের ফলে তত্ত্বাবধায়ক সরকার এই দুই নেত্রীকে মুক্ত করতে বাধ্য হয়। এর পরবর্তীতে 2008 সালের ডিসেম্বর মাসে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন ঘোষণা করেন। এই নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ 2/3 আসনে জয়লাভ করে। 2014 সালে পুনরায় জাতীয় নির্বাচন হয়। এই নির্বাচনে শেখ হাসিনার দল আবার জয়লাভ করে এবং দেশের অর্থনৈতিক উন্নতি এবং রাজনৈতিক স্থিতিশীলতা দেশের মধ্যে বিরাজ করতে থাকে। জনগণের আস্থা তিনি অর্জন করতে সমর্থ হন। 2008-9 সালের নির্বাচনে জয়লাভ করার পর শেখ হাসিনা একটি ট্রাইব্যুনাল গঠন করেন এবং যত যুদ্ধ অপরাধী ছিল তাদের বিচারের ব্যবস্থা করেন। অনেকেরই ফাঁসি হয়। তার পরবর্তীতে 2018 সালে আবার জাতীয় নির্বাচন হয়। এই নির্বাচনেও শেখ হাসিনা বিপুল ভোটে জয়লাভ করেন। তবে এই ক্ষেত্রে শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, বিরোধী দলের ক্ষমতা খর্ব করা, মৌলিক অধিকারকে খর্ব করার অভিযোগ তার বিরুদ্ধে লাগতে শুরু হয়। এইসব কারণ দেখিয়ে খালেদা জিয়ার নেতৃত্বাধীন দল সারা দেশব্যাপী আন্দোলন শুরু করে যাতে পুনরায় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডার ইলেকশন করা হয়। যদিও এই সময় খালেদা জিয়া তিনি নিজের দলকে নেতৃত্ব দিতে পারেননি, কারণ তিনি গৃহবন্দী হয়ে আছেন, যার ফলে বিএনপি এবং তার জোট শরিকগুলা এই নির্বাচনে অংশগ্রহণ করেনি, যার ফলে শেখ হাসিনার দল 300টি সিটের মধ্যে 223টি সিটে জয়লাভ করে। এই নির্বাচনে কিন্তু আন্তর্জাতিক চাপ ছিল বাংলাদেশের উপর। আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন দেশ এই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের সরকারের উপর চাপ সৃষ্টি করেছিল। তাদেরও একই অভিযোগ ছিল। এর ফলে শেখ হাসিনার দল এই নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণের জন্য তার নিজের দলের সমর্থকদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করার জন্য আহ্বান করেন। এমনকি এরশাদের যে জাতীয় পার্টি ছিল সেই পার্টিকেও তারা কিছু সিট ছেড়ে দেয়, তারাও যাতে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, যার ফলে আন্তর্জাতিকভাবে এটা প্রকাশিত হবে বিরোধী দলও এই নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং জয়লাভ করেছে, কিন্তু মূলত বিএনপি দল এবং তার জোট শরিকরা এই নির্বাচনে অংশগ্রহণ করেইনি।